তার নাম দ্য ওয়াল। 2005 সালের পরে জর্জ ডাব্লিউ বুশ যখন ইরাকে শান্তি প্রতিষ্ঠার নামে যুদ্ধ ঘোষণা করেছিল, তখন ইরাকিদের মাঝে থেকে একজন ভয়ঙ্কর স্নাইপার উঠে আসে, যার নিশানা কখনোই মিস হতো না। সেই ইরাকি ভয়ঙ্কর সৈন্যের নাম ছিল জুবা। জুবা একাই তার স্নাইপার দিয়ে 37 জন আমেরিকান সৈন্যকে হত্যা করেছিল। এত আধুনিক যন্ত্রপাতি দিয়ে খোঁজাখুঁজি করার পরেও কখনোই তাকে খুঁজে পাওয়া যায়নি। মুসলমান দেশগুলোতে জুবাকে নিয়ে অনেক টিভি সিরিজ, এমনকি বইও লেখা হয়েছে। মুসলমানদের কাছে জুবা একজন হিরো, আর আমেরিকানদের কাছে জুবা একটা আতঙ্কের নাম। জুবার সর্বশেষ মিশন নিয়ে আজকের এই সিনেমাটি তৈরি করা হয়েছে। তাহলে চলো শুরু করে দেই আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমাদের জানানো হয় যে 2007 সালের শেষের দিকে যখন ইরাক যুদ্ধ প্রায় শেষ হয়ে গিয়েছিল, তখন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বিজয়ের আহ্বান করে দিয়েছিল। তারপর ইরাকের সম্পূর্ণ অবকাঠামো নতুনভাবে তৈরি করা হচ্ছিল, কিন্তু তখনও ইরাকের বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছিল বিদ্রোহীদের এক বিশাল জনগোষ্ঠী। তখনও বিদ্রোহীরা বিভিন্ন গুপ্ত হামলার মাধ্যমে আমেরিকান সেনাদেরকে মেরে ফেলত যে কোনো জায়গায়। আর এই গোপন হামলার মধ্যে সবথেকে বেশি হামলা করত বিদ্রোহী স্নাইপারেরা। আর এই স্নাইপারগুলোকে মারার জন্য আমেরিকান সৈন্যদেরও স্পেশালিস্ট স্নাইপার ছিল, যাদের মধ্যে দুজন ছিল সার্জেন্ট ম্যাথুইস এবং তারই বন্ধু এবং সঙ্গী সার্জেন্ট আইজ্যাক। তারা দুইজন ইরাকের একটা মরুপ্রান্তরে বন্দুক তাক করে বিগত 20 ঘন্টা ধরে অপেক্ষা করছিল কোনো বিদ্রোহীদের হামলা করার। কিন্তু বিগত 20 ঘন্টায় কোনো হামলা, এমনকি কোনো মরুপ্রান্তরে মানুষের দেখা না পেয়ে সার্জেন্ট ম্যাথুইস রীতিমতো বিরক্ত হয়ে স্নাইপিং ছেড়ে দিয়ে দেওয়ালের অপর পাশে গিয়ে দেখতে চায় সেইখানে কি আসলেও কোনো বিদ্রোহী স্নাইপার আছে কিনা। ম্যাথুইসকে তখন পেছন থেকে কাভার করছিল আইজ্যাক, কিন্তু তবুও ম্যাথুইস যাবার আগে আইজ্যাক তাকে বলে যে খুব সাবধানে যেও, কারণ আমরা জুবার সাথে লড়াই করছি, যে কিনা বাগদাদের সবচেয়ে সেরা স্নাইপার। কিন্তু বিগত 20 ঘন্টায় কোনো রেসপন্স না দেখে ম্যাথুইস কিছুটা নিশ্চিন্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাবার পরে ধুলাবালির কারণে হঠাৎই আইজ্যাকের কাছে থাকা দূরবীনটা ঘোলাটে হয়ে যায়, আর সে কোনোভাবেই ম্যাথুইসের ওপরে ঠিকভাবে নজর রাখতে পারছিল না। তারা দুইজন তখন শুধু রেডিও কমিউনিকেশনের মাধ্যমে কথা বলছিল, আর ম্যাথুইস তখন সেখানে গিয়ে অনেক আমেরিকান সৈন্যদের মৃতদেহকে পড়ে থাকতে দেখে, যাদের একদম মাথায় গুলি করে মেরে ফেলা হয়েছিল। এমন নির্ভুল নিশানা দেখে ম্যাথুইস নিজেও অনেক অবাক হয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে হঠাৎই একটা গুলি এসে লেগে যায় ম্যাথুইসের তলপেটে। ম্যাথুইস চিৎকার করে আইজ্যাকের কাছ থেকে সাহায্য চাইতে থাকে। আইজ্যাক তখন বেশ ভালোভাবেই নিজের শরীরকে কভার করে নিয়ে ম্যাথুইসকে বাঁচানোর জন্য দৌড়ে যেতে থাকে। আইজ্যাক জানে যে ম্যাথুইসের কাছে গেলে তার উপরেও হামলা হবে, তাই সে আঁকাবাঁকা পথে বিভিন্নভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, কিন্তু তবুও যেন নির্ভুল নিশানায় বারবার বুলেটগুলো বিদ্ধ হচ্ছিল আইজ্যাকের ব্যাগে এবং আইজ্যাকের আশেপাশে। আর মুহূর্তের মধ্যেই আইজ্যাকের পায়েও একে একে দুটো বুলেট এসে বিদ্ধ হয়ে যায়। ব্যাস, এরপরেই সব কিছু যেন শান্ত হয়ে যায়। মরুপ্রান্তরে সেইখানে পড়ে যায় ম্যাথুইস এবং আইজ্যাক। তবুও আইজ্যাক কোনোভাবে হামাগুড়ি দিয়ে একটা দেয়ালের অপর পাশে এসে নিজেকে কিছুটা হলেও বাঁচিয়ে নেয়। আইজ্যাকের পায়ের অবস্থা তখন ভয়ানক রকমের খারাপ ছিল। অপরদিকে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল ম্যাথুইসের। ম্যাথুইস বারবার বলতে থাকে যে রেডিওর মাধ্যমে সাহায্য চাও, কারণ ম্যাথুইসের কাছে থাকা রেডিওটা গুলি লাগার ফলে নষ্ট হয়ে গেছে। এদিকে আইজ্যাক কোনো রকমে নিজের পা বেঁধে রক্তক্ষরণ কমানোর চেষ্টা করে, আর তারপর সে যখন নিজের রেডিওটা বের করে সাহায্যের জন্য কল করতে যায়, তখন সে খেয়াল করে যে স্নাইপার জুবা আসলে সবার আগে তার ব্যাগে রাখা রেডিওটাকে ধ্বংস করে ফেলেছে। এক বিশাল মরণ ফাঁদে আটকা পড়ে গেছিল তারা দুইজন। সাহায্য চাইবার মতো কেউই নেই, আর পালিয়ে আসার মতো কোনো উপায় নেই। শেষ চেষ্টা হিসেবে ম্যাথুইস পাল্টা আক্রমণ করতে চায় সেই ইরাকি স্নাইপারের ওপরে, কিন্তু তারা দুইজনের কেউই সেই স্নাইপারের অবস্থান সম্পর্কে কিছুই জানতো না। দূর থেকে আইজ্যাক বারবার ম্যাথুইসকে নিষেধ করতে থাকে যেন ম্যাথুইস তার রাইফেলে হাত না দেয়, কারণ রাইফেলে হাত দেওয়ার সাথে সাথে ম্যাথুইসকে টার্গেট করে থাকা সেই স্নাইপার তাকে মেরে ফেলবে। ম্যাথুইসকে কিছুটা অপেক্ষা করার জন্য বলে আইজ্যাক সেই পাথরগুলো সরিয়ে তার দূরবীন দিয়ে সেই স্নাইপারকে খুঁজে বের করার চেষ্টা করতে যেতেই সেই পাথরগুলো আইজ্যাকের হাতের ওপরে এসে পড়ে। বেচারার হাত অবধি থেতলে যায়। তবুও বাঁচার জন্য সে দূরবীন দিয়ে আশেপাশে নজর রাখতে থাকে, কিন্তু কোনো উপায় নেই, কাউকেই দেখা যাচ্ছিল না। এরপর হঠাৎই ম্যাথুইস আইজ্যাকের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু আইজ্যাক তাকে বলে যে ওইখানে আর যাওয়া সম্ভব না, তুমি অপেক্ষা করো, আমি দেখছি কি করতে পারি।
এদিকে পায়ের ভেতরে বুলেট বিদ্ধ হয়ে থাকায় আইজ্যাকের পা থেকে ভয়ানক রকমের রক্তক্ষরণ হচ্ছিল। তাই প্রচণ্ড কষ্ট হওয়া সত্ত্বেও আইজ্যাক তার পায়ের মাংসের ভেতরে চাকু ঢুকিয়ে দিয়ে সেই বুলেটটা বের করে ফেলে এবং ঘটনাস্থল ভালোভাবে বেঁধে দেয়। এরপর আবার সে ম্যাথুইজের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, অর্থাৎ ম্যাথুইজকে ডাক দেয়। কিন্তু ম্যাথুইজ তখন একদম নীরব হয়ে গেছিল, সে কোনো কথার উত্তর দিচ্ছিল না। আসলে প্রচণ্ড রক্তক্ষরণের কারণে এতক্ষণে ম্যাথুইজ মারা গেছে। এদিকে নিজের পায়ে রক্তক্ষরণের কারণে এখন চোখের সামনে সব কিছু আবছা হয়ে আসতে শুরু করে আইজ্যাকের। আবছা হতে হতে এক পর্যায়ে সব কিছু ব্ল্যাক আউট হয়ে যায়। আর এর অনেকক্ষণ পর হঠাৎই আইজ্যাকের কানের কাছে লাগানো মাইক্রোফোনে তাকে সাহায্য করছে এমন কয়েকজন লোক শেষবারের মতো আইজ্যাকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আর সেই লোকগুলোর ডাক শুনে আইজ্যাকের জ্ঞান ফিরে আসে। সাথে সাথে ইয়ারপিসটা কানে লাগিয়ে আইজ্যাক তাদের কাছে সাহায্য চাইতে থাকে। অপোজিট পার্শ্বের লোকেরা নিজেদেরকে আমেরিকান একটা মেডিকেল ক্যাম্পের লোক হিসেবে পরিচয় দেয়। আইজ্যাক তাদেরকে দ্রুত এখানে সাহায্য পাঠানোর জন্য বলে। সে তাদেরকে নিজের নাম, ঠিকানা, অবস্থান সব কিছু পাঠিয়ে দেয়। তাদেরকে বলে যে ম্যাথুইজ নামের আরেকজন সাথী হয়তো এখনও বেঁচে আছে, কিন্তু প্রচণ্ড আহত, সে হয়তো অজ্ঞান হয়ে আছে। তাদের সাহায্য এখানে নিয়ে আসা এখন এমার্জেন্সি দরকার। অপর পাশে থেকে মেডিকেল টিমের লোকেরা আইজ্যাককে বলে সে যেন তার অবস্থান থেকে ফ্লাওয়ার গান আকাশের দিকে ছোড়ে। আইজ্যাক বলে যে তার কাছে কোনো ফ্লাওয়ার গান নেই। মেডিকেল টিমের লোকজন বলে তাহলে তুমি যেখানে আছো সেইখান থেকে দাঁড়িয়ে একটা ফাঁকা গুলি ছোড়ো, আমাদের তোমার এক্স্যাক্ট লোকেশন দরকার, তাহলে আমরা তোমাকে সাহায্য করতে পারবো। কিন্তু আইজ্যাক তখন প্রচণ্ড দোটানায় পড়ে যায়, কারণ সে যদি ফাঁকা গুলি আকাশে ছোড়ে তাহলে স্নাইপারের কাছেও তার একটা লোকেশনের সিগন্যাল চলে যাবে, আর হতে পারে সাহায্য আসার আগেই স্নাইপারের গুলি তাকে ভেদ করে দিয়ে চলে যাবে। কিন্তু তারপরেও বাঁচার কোনো উপায় না পেয়ে সবেমাত্র আইজ্যাক ফাঁকা গুলি ছুটতে যাবে, তখনই সে অপর পাশের সেই লোকটির ইংরেজির উচ্চারণের কিছুটা ভুল ধরতে পারে। সাথে সাথে সে বুঝে যায় যে এই লোকটি আমেরিকান নয়, বরং ইরাকি। তাই আইজ্যাক আর ফায়ার করে না। কিন্তু তখন সেই ইরাকি লোকটি বলে, কি ভেবেছো ফায়ার না করলে নিজের অবস্থান লুকিয়ে রাখতে পারবে? তুমি যে পাথরের দেয়ালের অপর পাশে আছো সেটা আমি খুব ভালোভাবে জানি। এমনকি তোমাদের আগে তোমাদেরই একজন সাথী ডিনকেও আমি মেরেছি। তোমার হাতে যে দূরবীনটা আছে সেটাও মৃত ডিনেরই দূরবীন ছিল। এমনকি আইজ্যাক যে এই দূরবীনটা পাথরের দেয়ালের মাঝে রেখেছিল সেটাও সেই স্নাইপার দেখতে পাচ্ছিল। সে আইজ্যাককে বলে যে দূরবীন পাথরের মাঝে রেখে কোনো লাভ নেই, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। এখন সেই স্নাইপার আইজ্যাকের সাথে গল্প করতে থাকে। তাকে বলে যে তোমার পরিবারে কে কে আছে, আর তোমার মিলিটারিতে বন্ধুবান্ধবেরা সবাই কেমন, আর আমি যদি এখন ম্যাথিউসের মাথায় গুলি করে তার মুখটা নষ্ট করে ফেলি তাহলে কি তার পরিবারের লোকজন খুব বেশি কষ্ট পাবে? এই সব কিছু শুনে আইজ্যাক বলে পরিবার সম্পর্কিত কোনো কথাই আমি তোর সাথে বলতে পারবো না। আর তখন আবার অপর পাশ থেকে স্নাইপার বলে তাহলে আমি ম্যাথিউসের মাথায় একটা গুলি করে দিলাম, সে এখনও আমার মক্ষম নিশানায় রয়েছে। আইজ্যাক তখন সেই স্নাইপারকে কোনো রকমে শান্ত করে আর তারপর সে নিজের গল্প চালিয়ে যায়। গল্পের মাঝে মাঝে আইজ্যাক বিভিন্নভাবে হিসাব নিকাশ করে বুলেট আসার যে গতি ছিল সেগুলো সব ক্যালকুলেশন করে সেই স্নাইপারের একটা সম্ভাব্য লোকেশন বের করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিল না। আর এসব করতে করতে আইজ্যাকের প্রচণ্ড পানির তৃষ্ণা পেয়ে যায়। সে তার ব্যাগ থেকে পানির বোতলটা বের করলে দেখতে পায় যে পানির বোতলে বুলেট লেগে পানির বোতল ফেটে গিয়েছে এবং সেইখান থেকে সকল পানি বেরিয়ে গেছে। এটা শুনে সেই স্নাইপার বলে যে আমি প্ল্যান করে তোমার পানির বোতলে শ্যুট করেছিলাম যাতে তুমি ডিহাইড্রেশনের ফলে নিজের অবস্থানে ধীরে ধীরে মারা যাও। আইজ্যাক তখন বলে মিথ্যা কথা বলিস না, একজন মানুষের নিশানা কখনোই এতটা সঠিক হতে পারে না, তুই আমাকে মারার জন্য গুলি করেছিলি। তখন সেই স্নাইপার বলে কখনোই না, আমি একটা গুলি করেছি তোমার বোতলে, আরেকটা করেছি তোমার পিঠে থাকা রেডিও ঠিক অ্যান্টেনায়, আর দুটো করেছি তোমার পায়ে। আমি তোমার পায়ের হাঁটুর নিচে আর হাঁটুর জয়েন্টে সোজা 2টা গুলি করেছি, যার ফলে রক্তপ্রবাহের সকল নলি ছিঁড়ে গিয়েছে, আর তুমি চাইলেও কোনোভাবে কোনো বাঁধন দিয়ে রক্ত পড়া বন্ধ করতে পারবে না। আশা করি রাত হতে হতেই তুমি মারা যাবে, ততক্ষণে আমার সাথে গল্প করো। স্নাইপারের মুখে এমন সূক্ষ্ম নিশানার কথা শুনে অবাক হয়ে যায় আইজ্যাক। আর এখন সেই স্নাইপার আইজ্যাককে বলে যে তুমি যে পাথরগুলোর দেয়ালের পিছনে লুকিয়ে আছো, জানো সেই দেয়ালের পিছনে একটা স্কুল ছিল, তোমাদের লোকেরা সব কিছু ধ্বংস করে দিয়েছে। তুমি আর আমি আসলে একই, আমরা একে অপরকে মেরে ফেলে নিজেদের শক্তিমাত্রার প্রমাণ দেই। আইজ্যাক বলে একদমই না, আমি তোর মতো কোনো জঙ্গি নই,
সেই স্নাইপার বলে, আমরা তো তোমাদের দেশে গিয়ে তোমাদের দেশ দখল করার চেষ্টা করিনি। আমরা কোনো শান্তি মিশনের নামে আমেরিকান সাধারণ নাগরিকদের কখনো মারিনি। তোমাদের দেশে গিয়ে কোনো ভাঙচুরও করিনি। তোমাদের দেশেরও কোনো ক্ষতি করিনি। অথচ তোমরা এসব কিছু আমাদের দেশে এসে করেছো। তাহলে জঙ্গি কে, তুমি না আমি? আইজ্যাক তার কথা আর নিশানা দেখে বুঝে যায় যে এই স্নাইপারই হয়তো জুবা। আইজ্যাক তাকে বলে, তুই তাহলে সেই জুবা, তাই না, যে কিনা ৩৫ জন আমেরিকান সৈন্যকে মেরে ফেলেছিস? তোকে তো মৃত্যুর দেবতা বলা হয়। তোকে কেউই কখনো দেখতে পায় না। এত ভালো নিশানা লাগানো শিখলি কিভাবে? আমাকে একটু শিখাবি? তখন সেই স্নাইপার বলে, কে বলেছে আমি জুবা? জুবা তো শুধুমাত্র একটা নাম। আমি তো আফগানিস্তানের একজন সাধারণ নাগরিক। তবে আমি যুদ্ধ হবার আগে একজন শিক্ষক ছিলাম। আমি তোমাকে বেশ ভালোভাবেই শেখাতে পারবো। শেখানো আমার অভ্যাস আছে। কিন্তু এই সব কথার ফাঁকে ফাঁকে আইজ্যাক তার বন্দুকের মাথায় একটা হেলমেট আর তার জ্যাকেট পরিয়ে দিয়ে জুবাকে টোপ দিতে থাকে, যেন তার হেলমেটটাকে শ্যুট করে জুবা, আর আইজ্যাক জুবার লোকেশনটা বের করতে পারে। কিন্তু জুবা আইজ্যাকের এমন বাচ্চামি কাজ কারবার দেখে দূর থেকে হাসতে থাকে। জুবার লোকেশন জানতে না পারার কারণে এখন জীবনের ঝুঁকি নিয়ে হলেও আইজ্যাক রেডিও এবং পানির জন্য তার সামনেই মরে পড়ে থাকা তারই একজন সহকারী সৈনিকের কাছে ছুটে চলে যায়। আইজ্যাক সম্পূর্ণভাবে জুবার টার্গেটে থাকার পরেও জুবা তাকে শ্যুট করে না। কিন্তু সেই পানির ব্যাগটা নিয়ে ফিরে আসার সময় জুবা ইচ্ছা করে লক্ষ্যভ্রষ্ট কয়েকটা গুলি চালায়, আর আইজ্যাককে বলে যে, এমন ভুল কেন করো আইজ্যাক? আমি চাইলেই তোমাকে গুলি করে মারতে পারতাম। তো যাই হোক, এই গোলাগুলির দরুন এবার আইজ্যাকের দূরবীনটাও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। তারপর কিছুক্ষণের মধ্যেই হঠাৎই আশেপাশে ধূলিঝড় শুরু হয়ে যায়, আর তখনই আইজ্যাক খেয়াল করে যে তার সামনে মরার মতো পড়ে থাকা ম্যাথিউস হালকা হালকা নড়াচড়া করছে। আর এবারের গুলি চলা দেখে আইজ্যাক কিছুটা আন্দাজ করতে পেরেছিল যে জুবা হয়তো তার পেছনের আবর্জনার স্তূপের ভেতরে লুকিয়ে আছে। আর এখন এই ধূলিঝড়ের কারণে জুবার সামনে সবকিছু আবছা হয়ে আসে। আর এই ফাঁকে ধীরে ধীরে ম্যাথিউস তার নিজের বন্দুকটার দিকে এগিয়ে যেতে থাকে, আর মারা যাবার আগে সে যেভাবেই হোক একটা পাল্টা আক্রমণ করতে চায়। আইজ্যাকও তাকে উৎসাহ দিতে থাকে, কিন্তু ম্যাথিউস তার বন্দুক অবধি পৌঁছাতে পৌঁছাতে ধূলিঝড় ততক্ষণে থেমে গিয়েছিল। এখন সামান্যতম নড়াচড়াও হতে পারে তার মৃত্যুর কারণ। আর এরই মাঝে ম্যাথিউসকে সাবধান হতে বলার সময় আইজ্যাকের কাছে থাকা সেই মাইক্রোফোনটাকে সে মিউট করতে ভুলে যায়। আর সাবধান করে দেওয়ার কথাটা শোনা মাত্রই জুবা বুঝে যায় যে আইজ্যাক কাউকে সাহায্য করছে। আইজ্যাক নিজের ভুল বোঝার সাথে সাথে ম্যাথিউসকে একদম নড়াচড়া করতে নিষেধ করে দেয়, আর সে চিৎকার করে জুবাকে বলে যে আমি সৃষ্টিকর্তাকে বলছি সে যেন আমাকে সাহায্য করে। সে জুবার মনোযোগ অন্যদিকে সরানোর জন্য দেওয়ালের পিছনে থেকে এলোপাতারি ফাঁকা গুলি চালাতে থাকে, আর জুবাকে চিৎকার করে গালাগালি করতে থাকে। আর এই সুযোগে ম্যাথিউস নিজেও তার স্নাইপার দিয়ে সেই আবর্জনার স্তূপের দিকে দুটো ফায়ার করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত একটা গুলিও জুবার গায়ে লাগে না। এর কিছুক্ষণ পরে জুবা একটা গুলি সোজা ম্যাথিউসের কাঁধে করে দেয়। আইজ্যাক চিৎকার করে জুবার কাছে ম্যাথিউসের প্রাণ ভিক্ষা চাইতে থাকে। তখন ম্যাথিউস নিজে বাঁচার জন্য দেওয়ালের এপাশে আসার প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু একদম শেষ মুহূর্তে জুবা সোজা ম্যাথিউসের মাথায় গুলি করে দেয়। চোখের সামনেই ম্যাথিউসের মৃত্যু দেখে আইজ্যাক সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। সে জুবার কাছে হাত জোর করে বলে যে আমি বাড়িতে যেতে চাই, আমাকে মারিস না ভাই। এই কথা শুনে জুবা বলে, ঠিক আছে, আমি তো চাই তোমরা বাড়ি চলে যাও। যুদ্ধ তো অনেক আগেই শেষ হয়ে গেছে, তাহলে তোমরা এখানে কি করছো? তুমি বাড়িতে চলে যাও, আমি তোমাকে গুলি করব না। কিন্তু আইজ্যাক তার কথায় একদমই বিশ্বাস পায় না। আর তখনই আইজ্যাকের কাছে থাকা তার নষ্ট রেডিওটা বাজতে শুরু করে। আইজ্যাক রেডিওর সব কথা শুনতে পাচ্ছিল, কিন্তু সে কিছুই বলতে পারছিল না, কারণ রেডিওর মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছিল। আইজ্যাক শুনতে পারে যে জুবা আইজ্যাকের সাহায্যকারী টিমের কাছে কল করে নিজেকে আইজ্যাক পরিচয় দিয়ে বলে যে আমি আর ম্যাথিউস দুজনেই ঠিক আছি, কিন্তু প্রচণ্ড রোদে আমাদের অবস্থা খারাপ। আমরা আজকের মতো এখান থেকে চলে যেতে চাই, আমাদেরকে নিতে চলে আসো তোমরা। আর এইসব কথা বলে জুবা তাদেরকে নিজের ঠিকানাটাও দিয়ে দেয়। আইজ্যাক চিৎকার করে বলতে থাকে যে এমন করিস না, কিন্তু কে শোনে কার কথা। ততক্ষণে আমেরিকান রেস্কিউ দলের কাছে খবর পৌঁছে গিয়েছিল আইজ্যাক আর ম্যাথিউসের অবস্থান সম্পর্কে। তারা তখন বেশ কয়েকটা হেলিকপ্টার নিয়ে আইজ্যাক এবং ম্যাথিউসকে ফিরিয়ে আনার জন্য আসছিল। আইজ্যাক হেলিকপ্টারগুলোকে দেখে অনেক সাহস পেয়ে যায়। সে কোনো রকমে ম্যাথিউসের বন্দুকটা নিজের কাছে টেনে রেগে মেগে সেই দেয়ালটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর সে বেশ কয়েকটা ফায়ার করে সেই আবর্জনা স্তূপে থাকা জুবার দিকে। জুবার দিক থেকেও তখন ফায়ার করা হয় আইজ্যাকের দিকে, কিন্তু একটা গুলিও আইজ্যাকের গায়ে লাগে না।
আর এরপরে হঠাৎই ফায়ারিং বন্ধ হয়ে যায়। আইজ্যাক তখন ভেবে নেয় যে জুবা হয়তো মারা গেছে, তাই সে বুক চিতিয়ে দাঁড়িয়ে সাহায্য চাইতে থাকে সেই হেলিকপ্টারগুলোর দিকে। হেলিকপ্টারগুলো আইজ্যাকের আশেপাশে ল্যান্ড করে আর আহত নিহত সকল সেনাদেরকে সেইখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে থাকে। কিন্তু হেলিকপ্টার উড়ান দেবার কিছুক্ষণ পরেই আবারও এলোপাথারি ফায়ারিং শুরু হয়ে যায়। সাথে সাথে আইজ্যাক বুঝে যায় যে এটা আসলে জুবার একটা প্ল্যান ছিল। জুবা আসলে রেডিওর মাধ্যমে তাদেরকে ডেকে এনে তাদের পুরো টিমটাকেই মেরে ফেলার চেষ্টা করছিল, কিন্তু জুবার লোকেশন সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। তাই মুহূর্তের মধ্যে এলোপাতারি গুলির আঘাতে সম্পূর্ণ হেলিকপ্টার ধ্বংস হয়ে যায়। সেইখানে আরও কয়েকজন আমেরিকান সেনাও মারা যায়, যাদের মধ্যে আইজ্যাকও ছিল। আর এরই সাথে সাথে আজকের গল্পটা এইখানেই শেষ হয়ে যায়। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম এমন একটা সার্ভাইভাল ড্রামা সিনেমা